বিএনপি জামাত আরো সংঘাত ঘটাবে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। কর্মসূচিতে বাধা দিলে আওয়ামী লীগের উপর হামলার নির্দেশ 18 দলের নেতাদের। গ্রিসে বাংলাদেশি শ্রমিকদের ওপর মালিকপক্ষের গুলি, আহত 32। এবং নির্বাচনকালীন সরকার নিয়ে নানাজনের নানা ফর্মুলা, মুখোমুখি দুদল, উপেক্ষিত জনগণের প্রত্যাশা। দেখছেন এটিএন নিউজ। ভোর 6টার নিউজ আওয়ারের সঙ্গে আছে আমি সিয়াম রেজওয়ান। শুনছিলেন শিরোনাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কোন সরকারের অধীনে? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চারদিকে। মুখোমুখি সরকারি ও বিরোধী দল। সংকট ঘোচাতে আসছে একের পর এক ফর্মুলাও। কিন্তু এতে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে কতটা? রাজনৈতিক উত্তাপের আলোচিত এ বিষয় নিয়ে আমাদের শুক্র ও শনিবারের বিশেষ আয়োজন নির্বাচনী ফর্মুলা। নির্বাচনের সময় সরকার গঠনে তারা যদি অংশীদারিত্ব চায় সেটা আমরা দিতে পারি, সবাই মিলে আমরা করতে পারি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আমরা কেউ চাই না দেশে এরকম একটা অরাজকতা চলবে। যারা আওয়ামী লীগ থেকে উপদেষ্টা নিযুক্ত হবেন তাদের নাম বিএনপি প্রস্তাব করবে। দেখতে চোখ রাখুন আজ ও আগামীকাল সারাদিন এটিএন নিউজের পর্দায়। এবার পুরো খবর। যুদ্ধাপরাধের বিচার ব্যাহত ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে বিএনপি জামাত আরো সংঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। তৃণমূল নেতাদের সঙ্গে মত বিনিময়ে শেখ হাসিনা বলেন, মানুষ খুন করে কেউ যুদ্ধাপরাধের বিচার থামাতে পারবে না। যারা সারা দেশে অন্যায়ভাবে সহিংসতা চালিয়ে মানুষ হত্যা করছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফটিকছড়িতে একটা মিছিল যাচ্ছে, সেখানে আক্রমণ করে পিটিয়ে যেভাবে মানুষকে হত্যা করলো, প্রত্যেকে যেভাবে কোপালো, এত বর্বরতা সেই পাকিস্তানি হানাদার বাহিনীর সেই বর্বরতার সাথেই কেবল তুলনা করা যায়। এইরকম বর্বরতা আর কেউ দেখে নাই এবং এই ঘটনাগুলি বোধহয় তারা আরো ঘটাতে চেষ্টা করবে। এজন্য আমি আমাদের প্রত্যেকটা নেতা কর্মী এবং দেশবাসীকে এই ব্যাপারে সচেতন থাকার জন্য আমি অনুরোধ জানাবো। বিরোধী দলীয় নেত্রী ক্ষমতা লোভী এমন অভিযোগ করে শেখ হাসিনা বলেন, তাদের ক্ষমতা যার উদ্দেশ্য হলো লুটপাট আর অর্থ আত্মসাৎ। তারা তো লুটে খেতে আসে, তারা দুর্নীতি করবে, নিজেরা টাকা বানাবে, রাতারাতি আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যাবে এবং বিদেশে অর্থ পাচার করে আজকে বিদেশ থেকে লোক এসে সাক্ষী দিয়ে যায় মানি লন্ডারিং করে টাকা পাচার করেছে এবং সেই টাকা আমরা ফেরত এনেছি কিছু। এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে পাচার করার টাকা এই প্রথম আওয়ামী লীগ সরকার ফেরত আনতে সক্ষম হয়েছে। মাদ্রাসার ছেলেদের যেন কেউ অপব্যবহার না করতে পারে সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সমস্ত এলাকায় যে মসজিদ মাদ্রাসা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, কাজে তাদেরকে ব্যবহার করে যেন এই ধরনের ধ্বংসাত্মক কাজ করতে না পারে সেভাবে তাদের সঙ্গে আলাপ আলোচনা করা এবং এই ধরনের মসজিদের পবিত্রতা রক্ষা করা আর মাদ্রাসার ছেলেপেলেদেরকে যেন এইভাবে অপব্যবহার করতে না পারে এদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। এক সময়ে সম্পদের ভান্ডার নামে খ্যাত দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, ঢাকা। হরতাল বা কোনো কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের ওপর আক্রমণ চালানোর জন্য 18 দলীয় জোটের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জোটটির শীর্ষ নেতারা। 18 দলের এক প্রতিবাদ সমাবেশে এই নির্দেশ দেওয়ার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে কোনো সংলাপে না যাওয়ারও ঘোষণা দেন জোট নেতারা। বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের গুম
দলীয় শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে নয়াপল্টনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিএনপির নীতি নির্ধারকরা তাদের দলের আর কোনো নেতাকর্মী গ্রেফতার হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন। আজকে সাহসী হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যেখানে যেখানে আওয়ামী সন্ত্রাসীরা হত্যা গুন্ডা নিয়ে হরতাল ভাঙবার চেষ্টা করবে, সেখানেই তাদেরকে ধ্বংস করে দিতে হবে, তাদের উপরে সর্বাত্মক আক্রমণ চালাতে হবে। নির্দেশ পেলে সারা দেশে ফটিকছড়ির মতো নির্মমতা দেখানোর হুমকি দিয়েছে জামাত। দলটির ঢাকা মহানগর শাখার সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ বৃহস্পতিবার এই হুমকি দিয়ে বলেছেন, ফটিকছড়ির ওই সহিংস ঘটনা আওয়ামী লীগকে দমাতে ঘটানো হয়েছে। 18 দলীয় জোটের সমাবেশে জামায়াতের এ হুমকিতে সরাসরি সমর্থন দিয়েছে বিএনপি। গত 11 এপ্রিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এবং জামায়াত শিবিরের হরতালের বিরুদ্ধে ফটিকছড়িতে এক মোটর শোভাযাত্রা বের করেছিল সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা। গুজব ছড়িয়ে সেই মোটর শোভাযাত্রায় আক্রমণ চালায় জামায়াত শিবির। পুড়িয়ে দেয়া হয় 13টি গাড়ি এবং 200-এরও বেশি মোটরসাইকেল। এরপরও ক্ষান্ত হয়নি জামায়াত শিবিরের সন্ত্রাসীরা, নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে 3 আওয়ামী লীগ কর্মীকে। 18 দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে সেই নৃশংস ঘটনাকে জনগণের প্রতিরোধ আখ্যা দিয়ে ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ বলেন, নির্দেশ পেলে সারা দেশেই ফটিকছড়ির অবস্থা করা হবে। জামায়াত শিবিরের এমন নৃশংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর এমন আহ্বানকেও চ্যালেঞ্জ করেছেন জামাতের এই নেতা। জামায়াত নেতার এমন হুমকির প্রতি সমর্থন জানান সমাবেশের সভাপতিত্বে থাকা ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। তৌহিদ শান্ত, এটিএন নিউজ, ঢাকা। ফটিকছড়িতে জামায়াতের তাণ্ডবে জড়িত সন্দেহে বুধবার রাতে গ্রেফতার 18 জনকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গত 11 এপ্রিল ফটিকছড়ির ভোজপুর গ্রামে আওয়ামী লীগের মিছিলে হামলা ও তাণ্ডবের ঘটনায় যে 54 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরও বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ওই ঘটনায় বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ। এ সময় ফটিকছড়ির সহিংসতায় জামাত শিবির ও সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন নেতারা। বকেয়া বেতনের দাবিতে জড়ো হলে মালিক পক্ষের লোকের গুলিতে গ্রিসের একটি স্ট্রবেরি খামারে 32 বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। গ্রিসের দক্ষিণাঞ্চলে পেলোপনেসিয়ান গ্রামে নিয়া ম্যানোলাদা এলাকায় একটি স্ট্রবেরি খামারে এ ঘটনা ঘটে। গ্রিসের রাজধানী এথেন্স থেকে 260 কিলোমিটার পশ্চিমে অবস্থিত নিয়া ম্যানোলাদা এলাকায় কয়েক হাজার অভিবাসী শ্রমিক কাজ করেন। বুধবার বাংলাদেশ সময় রাত 10টার দিকে প্রায় 200 শ্রমিক বকেয়া বেতনের দাবিতে ওই স্ট্রবেরি খামারে জড়ো হন। এ সময় খামারের তত্ত্বাবধায়ক তাদের উপর গুলি চালান। গ্রিসের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ জানান, ম্যানোলাদা এলাকায় অনেক খামার রয়েছে, সেখানে 5000 বাংলাদেশি শ্রমিক কাজ করেন। এর মধ্যে ওই স্ট্রবেরি খামারে এ ঘটনা ঘটে। এতে গুলিতে 32 বাংলাদেশি আহত হন। তাদের দুটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ শ্রমিককে ছেড়ে দেওয়া হলেও 7 জন এখনো হাসপাতালে ভর্তি আছেন, তবে তারা আশঙ্কামুক্ত। সরকার এ ঘটনায় একটি মামলা করেছে। এর মধ্যে খামার মালিক ও তত্ত্বাবধায়ককে পুলিশ গ্রেফতার করেছে। এবার আমাদের বিশেষ আয়োজন নির্বাচনী ফর্মুলা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন নিয়ে বিচিত্র রাজনৈতিক ঘটনার সাক্ষী এদেশের মানুষ। শিশু ও পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নন, এ কথা যারা বলেছেন একসময়,
এখন তারাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে উত্তাল আন্দোলনে। আর যারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি তুলতেন দৃঢ় কণ্ঠে, তারাই বাতিল করেছেন এ সরকার ব্যবস্থা। আরো জানাচ্ছেন মাসুদুল হক। সুষ্ঠু নির্বাচনের জন্য স্বৈরশাসক এরশাদের উত্তরসূরি বাছাই করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনেই ঐক্যমতে আসে আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো। 1990 সালের 6 ডিসেম্বর সে সময়ের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ উপরাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান। ওই দিনই এরশাদের পদত্যাগের পর তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। শুরু হয় দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের কার্যকাল। 1994 সালে মাগুরা উপনির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ এনে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে নামে। একই বছরের 28 ডিসেম্বর বিরোধী দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করেন। এই আন্দোলনের সময় সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, শিশু ও পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়। ক্ষমতায় যে যখন থাকে তখন সে তার মতোই কথা বলে। বিরোধী দল আন্দোলনে থাকতেই 1996 সালের 15 ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করে বিতর্কিত হয় বিএনপি সরকার। অবশ্য সবচেয়ে স্বল্পমেয়াদী এই সংসদে একই বছরের 25 মার্চ মধ্যরাতে পাশ হয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান সম্বলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী। প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া পদত্যাগ করলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। 2001 সালের 15 জুলাই প্রধান উপদেষ্টা হন বিচারপতি লতিফুর রহমান। অষ্টম সংসদ নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অবসরের বয়স বাড়ানো হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়ে বিতর্ক শুরু হয়। বিচারপতি KM হাসানের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে বিরোধী দলের। শেষ মুহূর্তে বিচারপতি হাসান প্রধান উপদেষ্টা হতে অপারগতা জানালে হঠাৎ করেই রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। রাজপথে লগি বৈঠার সংঘর্ষ এবং প্রধান বিরোধী দল আওয়ামী লীগের বিরোধিতায় নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয় ওই তত্ত্বাবধায়ক সরকার। 2007 সালে জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ফখরুদ্দিন আহমদ। দুই প্রধান নেত্রী সহ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের ধরপাকড়ের কারণে সেনা সমর্থিত এই অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হয়। অবশ্য 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। 2011 সালে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করলে সংবিধান সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থাকে বাতিল করে মহাজোট সরকার। মূল উদ্দেশ্য যে ক্ষমতা দখল করা, ক্ষমতায় যাওয়া আর কি। সবাই স্বার্থের জন্যই চায়, কিন্তু দেশের স্বার্থের জন্য কেউই চায় না। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামে 18 দলীয় জোট। গণতন্ত্রের অগ্রযাত্রাকে নির্বিঘ্ন করতে হলে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। আর এই নির্বাচনের জন্য দরকার শক্তিশালী নির্বাচন কমিশন। নির্বাচনের সময় দেশে তত্ত্বাবধায়ক সরকার নাকি অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, এ নিয়ে দেশের বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে তীব্র বিতর্ক চলছে। সাধারণ মানুষ বলছেন, দ্রুত আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটি সমাধান করা উচিত। আর যদি এর সমাধান করা না যায় তাহলে দেশে রাজনৈতিক সহিংসতা হতে পারে। আর এই সহিংসতার জন্য মূল্য দিতে হতে পারে দেশবাসীকে। মাসুদুল হক, ATN নিউজ, ঢাকা।